সো আজকে আমরা স্টার্ট করব চলতরিৎ। আমি এটাকে মোট 3-4টে ভিডিওর মধ্যে কমপ্লিট করাবো। আজকে 6.1টা আশা করি কমপ্লিট হয়ে যাবে একটা ভিডিওতে, বেশ লম্বা ভিডিওই হবে। আর আমি মোটামুটি যতটা সম্ভব সিলেবাসের মধ্যেই করাবো। আসলে এই বিষয়গুলো এমনই একটা জিনিস এগুলো যে ক্লাস 10 অবধি একরকম থাকে, 10-এর পর থেকে অনেক কিছুই অনেক পাল্টে যায়। এই মানে জিনিসগুলো সংজ্ঞা টঙ্গা ভেতরের জিনিসপত্রগুলো এবার ক্লাস 10-এর মতো করে বোঝাতে গেলে আমাকে একটু অন্যরকম ভাবে বোঝাতে হবে। সেই জন্য অনেক কিছুই অ্যাকচুয়ালি ভুল বলা হবে আর কি ক্লাস 10-এ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের জন্য। সেটা লিখলেই নাম্বার পাবে, যদি তুমি অন্যরকম ভাবে লিখতে যাও তখন তুমি নাম্বার পাবে না। এবার সেই জন্য আমি যেরকম ভাবে বলবো সেরকম ভাবেই এটাকে বুঝবে। আর হ্যাঁ, কোনো ডাউট করবে না। আর এমনিতে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমার কাছে জিজ্ঞেস করবে। আর আমি হালকা হালকা একটুখানি আউট অফ সিলেবাস জিনিস মানে বোঝানোর চেষ্টা করব, যাতে তোমার সিলেবাসের মধ্যে যেটুকু আছে সেটুকু তুমি ভালোভাবে বুঝতে পারো। কারণ একটু এক্সট্রা করালে বইতে যেটুকু আছে সেটুকু ভালোভাবে বুঝতে পারবে, আর নাহলে বইতে অ্যাকচুয়ালি কি লিখতে চাইছে সেটা তুমি বুঝতে পারবে না ভালো করে। আমি আমার মতো করে করাচ্ছি, দেখো কতটা কি বুঝতে পারো। আচ্ছা, ফার্স্ট অফ অল এই যে চ্যাপ্টারটা চলতরিৎ কারেন্ট ইলেকট্রিসিটি, এটা কেন দেওয়া হয়েছে? এই যে আমরা ডেইলি লাইফে এই যে এত কারেন্ট ইউজ করছি, ফোনে ইউজ করছি ব্যাটারি, কম্পিউটার ইউজ করছি, ফ্যান, লাইট, ফ্রিজ, এসি, সব কিছুতেই দেখো ইলেকট্রিসিটি আমাদের জীবনের সঙ্গে একদম মানে ওতপ্রোতভাবে জড়িত আর কি। এখনকার দিনে ইলেকট্রিসিটি ছাড়া কিছু হয়ই না। তো এই ইলেকট্রিসিটিটা কোথার থেকে এলো, এটা কার মাথার থেকে এলো, কিভাবে এগুলো স্টার্ট হলো, অনেক কিছুই জানার বিষয়। সবকিছু আমরা জানবো না, বেশি জানলেও পাপ হবে, মানে না মানে সেটা না, যাই হোক, ইউ নো হোয়াট আই মিন। সো সিলেবাসের মধ্যে যেটুকু আছে সেটুকুর মধ্যে দিয়ে তুমি বেশ অনেক কিছু জানতে পারবে। দেখবে এই যে বাড়িতে ইলেকট্রিক বিল কিভাবে আসে, বা এমনি ব্যাটারি ট্যাটারি জিনিসগুলো কিরকম কি হয়। আর এমনি তো ইলেকট্রিসিটির ব্যাপারে বেশ অনেক কিছু জেনে যাবে এই চ্যাপ্টারটা পড়ে। চ্যাপ্টারগুলো বেসিক্যালি সেই জন্যই দেওয়া হয় আর কি। তো যাই হোক, স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল দেখবে বইতে একটা এক্সাম্পল দেওয়া আছে। শীতকালে যখন তুমি শুকনো চিরুনি দিয়ে মাথা আঁচড়াবে, তখন দেখবে চিরুনিটা যদি কাগজের সামনে সামনে ধরা হয়, তাহলে কাগজের টুকরোগুলোকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে, কাগজগুলো চিরুনিতে আটকে যায়। এগুলো কেন হয় এগুলোর তো ব্যাখ্যা করতে লাগবে, এটা তো ম্যাজিক হচ্ছে না। ছোট বাচ্চাদেরকে দেখাতেই পারে কেউ, বাচ্চারা ভাবে যে এটা ম্যাজিক, কিন্তু এটা তো ম্যাজিক না, সায়েন্স। সো এগুলোর কারণ তো জানার দরকার আছে। আর এগুলো নিয়ে মানুষদের মধ্যে অনেক আগে থেকেই অনেক কিউরিওসিটি ছিল। এবার যাদের মধ্যে একটু বেশি কিউরিওসিটি থাকে, যারা এগুলো নিয়ে একটু বেশিই ভাবে, তারা ভাবতে ভাবতে ভাবুক হয়ে যায়, ভাবুক হতে হতে দার্শনিক হয়ে যায়, তারপর সায়েন্টিস্ট হয়ে যায়। যাই হোক, তারপরে 600 খ্রিস্টপূর্বাব্দে একজন গ্রিক দার্শনিক থ্যালেস প্রথমবার লক্ষ্য করেন একটা অ্যাম্বার, যেগুলোকে পাইন গাছের জমে যাওয়া আঠা বলা হয় আর কি, শক্ত আঠা। ওগুলোর মধ্যে অনেক সময় অনেক পোকামাকড় আটকে যায়, যেগুলো দিয়ে মানে ফসিল তৈরি হয়ে যায় আর কি অ্যাম্বারে। তুমি জানো কিনা জানি না, যাই হোক, ওই অ্যাম্বারকে উনি পশম দিয়ে ঘষে দেখেছিলেন যে ওই অ্যাম্বারটা কিছু কাগজকে আকর্ষণ করছে, ছোট ছোট পদার্থ, হালকা পদার্থ। ঠিক আছে, এবার উনি তখন ওটার ব্যাপারে খুব একটা কিছু গুরুত্বই দেননি। 600 খ্রিস্টপূর্বাব্দে ফার্স্ট টাইম, যাক ইন্ট্রোডাকশন এটা, 600 খ্রিস্টপূর্বাব্দে থ্যালেস উনি কি দেখছিলেন না, অ্যাম্বারকে দেখেছিলেন। অ্যাম্বারকে যখন তুমি পশম দিয়ে ঘষছো, তখন ওটা ছোট ছোট কাগজকে আকর্ষণ করছে, টানছে ওটার দিকে। এটা থ্যালেস দেখেছিলেন। এবার তখন উনি এই বিষয়টাকে ব্যাখ্যা করতে পারেননি থ্যালেস। তার বেশ অনেক বছর পর
প্রায় 1600 খ্রিস্টাব্দের সময় যখন উইলিয়াম গিলবার্ট এলেন, উনি এই জিনিসটাকে খেয়াল করলেন। উনি আরো অনেক কিছুতেই খেয়াল করলেন যে শুধু ওই অ্যাম্বার নয়, যেমন ধরো কাঁচ, তারপরে রজন, ঠিক আছে, অনেক কিছু এই ধরনের পদার্থকে যখন পশম, রেশম এসব দিয়ে যখন ঘষা হয়, এগুলো ওরকম কাগজের মতো ছোট ছোট হালকা পদার্থকে আকর্ষণ করতে পারছে। তখন এই উইলিয়াম গিলবার্ট এগুলোকে ব্যাখ্যা করার জন্য একটা টার্ম ইউজ করলেন যে না, এই পদার্থগুলোকে যখন ঘষা হচ্ছে এগুলো দিয়ে, তখন এই পদার্থগুলোর মধ্যে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। এই ইলেকট্রিসিটি শব্দটা এসছে হচ্ছে একটা গ্রিক শব্দ ইলেকট্রন থেকে। ইলেকট্রন, এটাতে কিন্তু কে আছে, ঠিক আছে, ইলেকট্রন। এই ইলেকট্রনটা হচ্ছে অ্যাম্বার, অ্যাম্বারকে হচ্ছে গ্রিক ভাষাতে ইলেকট্রন বলে, ঠিক আছে, এই অ্যাম্বারই হচ্ছে ইলেকট্রন, গ্রিক ভাষায় অ্যাম্বারকেই ইলেকট্রন বলে। তো ইলেকট্রন থেকে ওই উইলিয়াম গিলবার্ট ইলেকট্রিসিটি টার্মটা ইউজ করলেন প্রথমবারের জন্য। তো এই হচ্ছে গল্প। এরপরে মানুষদের মধ্যে কিউরিওসিটি জাগলো যে ইলেকট্রিসিটি জিনিসটা কি, মানে ওনার মধ্যেও জেগেছিল আর কি। যাই হোক, এগুলোকে উনি ব্যাখ্যা করছিলেন। ব্যাপারটা যেটা হয় আর কি, সেটাতে এবার আসা যাক। আমরা ক্লাস 9-এ দেখেছিলাম যে পদার্থকে যদি তুমি ভাঙতে থাকো ভাঙতে থাকো ভাঙতে থাকো, ওটা কোন স্টেজে যাবে? পরমাণুতে পৌঁছে যাবে। মানে অণুকেও যদি তুমি ভেঙে ফেলো তো ওটা তো আলটিমেটলি তো পরমাণুতে যাবে। পরমাণুকেও যদি আরো ভাঙো, তখন কি আসে? নিউটন, এই নিউক্লিয়াস, তার চারপাশের কেন্দ্রগুলোতে ইলেকট্রন, এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়। এখানে থাকে নিউট্রন আর প্রোটন, আর বাইরের এগুলোতে থাকে কি? ইলেকট্রন। এগুলোতে ইলেকট্রন থাকে। এবার ধরো, মানে আমরা কি জানি, জেনারেলি পদার্থ যখন নিস্তড়িত অবস্থায় থাকে, তার মানে কি, মানে পরমাণুতে আর কি, আমরা কি দেখেছি, নিউট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান থাকলে সেটা নিস্তড়িত হয়, নিউট্রাল পজিশনে থাকে। একটা ইলেকট্রনের চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। কুলমটা হচ্ছে আধানের একক, ঠিক আছে। আধান কি, এটা কি, সেটা কি, এগুলোতে পরে আসছে। আগে একটা মানে বেসিক একটা আইডিয়া নাও বিষয়টার ব্যাপারে। এই যে ইলেকট্রন গুলো বাইরে রয়েছে, এর আধানটা ইলেকট্রনের বলে আমি এখানে নেগেটিভ দিয়েছি, কিন্তু যদি প্রোটনের বলতাম, প্রোটনের আধান একটার কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ইলেকট্রনের ক্ষেত্রে নেগেটিভ আর প্রোটনের ক্ষেত্রে পজিটিভ। এবার যখন ধরো 10খানা প্রোটন রয়েছে আর 10খানা ইলেকট্রন রয়েছে একটা ইয়ের মধ্যে, তখন এটা কি নিউট্রাল হয়ে যাচ্ছে, তাই না? 10 ইন্টু এটা প্লাস 10 ইন্টু এটা, মানে 10 ইন্টু এটা প্লাস 10 ইন্টু এটা, আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে কেটে। কিন্তু যখন ধরো আমি লাস্ট শেল থেকে দুটো ইলেকট্রন বের করে নিলাম, তখন কি হবে? আমার 8টা ইলেকট্রন থাকবে। সাপোজ ধরো 8টা ইলেকট্রন থাকলো। 8টা ইলেকট্রনের জন্য তখন কি হবে? 8 ইন্টু -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আর আছে কটা? প্রোটন তো বের করা যায় না নিউক্লিয়াস থেকে, তাহলে 10 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে মোট চার্জ কত আসবে বলো তো? এখানে -8 ইন্টু এটা, 10 ইন্টু এটা, তাহলে কি 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম আসবে না? দেখো, এটা পজিটিভলি চার্জড, কারণ এখানে প্রোটনের সংখ্যা বেশি, ইলেকট্রনের সংখ্যা কমে গেছে। তার মানে আমরা দেখছি যখন ইলেকট্রন বের করে নেওয়া হয় কোন একটা পরমাণু থেকে, তখন সেটা পজিটিভ হয়ে যায়। পদার্থের ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়, ঠিক আছে। যখন পদার্থ থেকে ইলেকট্রন বের করে নেওয়া হয়, কারণ আলটিমেটলি তো ওটা পরমাণু থেকেই বেরোচ্ছে, তখন ওটা কি হয়ে যায়? পজিটিভলি চার্জ হয়ে যায়। আবার যদি আমি এখানে ইলেকট্রন বাড়িয়ে দিতাম, যদি আমি এখানে 10টা ইলেকট্রন ছিল 12টা ইলেকট্রন করে দিতাম, তখন কি হতো? আমার এটাই নেগেটিভ হয়ে যেত তখন, কারণ তখন বুঝতেই পারছো বিষয়টা, তখন দুটো ইলেকট্রনের পরিমাণের চার্জটা আমার বেশি থাকতো, প্রোটনের তুলনায় ইলেকট্রনের সংখ্যা যেহেতু বেশি থাকতো, তখন ওটা নেগেটিভলি চার্জ হতো।
বুঝতে পেরেছো এই অবধি? আচ্ছা, এবার যখন চিরুনি তুমি ঘষছো তখন অ্যাকচুয়ালি যেটা হয়, চিরুনি থেকে কিছু মানে চুল থেকে কিছু, আমাদের চুল থেকে, শুষ্ক চুল থেকে চিরুনিতে ইলেকট্রন চলে যায় এরকম ভাবে, মুক্ত ইয়ের থেকে, মানে মুক্ত ইলেকট্রন গুলো লাস্ট শেল থেকে ইলেকট্রন চলে যায়, চিরুনি হয়ে যায় নেগেটিভলি চার্জ। আর কাগজে থাকে প্লাস মাইনাস প্লাস মাইনাস, মানে কাগজে তো ছড়িয়ে ছিটিয়ে আছে চার্জটা, মানে কাগজে তো এরকম নর্মালি আছে নিউট্রাল ভাবে, যেহেতু এটা হালকা হয় আর এই নেগেটিভ পার্ট গুলো তখন এই পজিটিভ পার্ট গুলোকে আকর্ষণ করে, তখন এইভাবে এটা অ্যাট্রাক্ট হয়। আমি একটা ছবি দেখাচ্ছি, দাঁড়াও তোমাকে একটা বইয়ের থেকে, এক সেকেন্ড, একটা ছবি দেখালে ভালো বুঝতে পারবে। এই দেখো, এই ছবিটাতে দেখো এখানে, এই যে দেখো এখানে, এই যে চিরুনি, চিরুনিতে এই যে এখানে নেগেটিভলি চার্জ আছে, দেখো এখানে দাগ দাগ দেওয়া আছে, নেগেটিভলি চার্জ হয়ে গেছে। এই যে কাগজের পেপারে যেটা, সেখানে হচ্ছে যে এরকম প্লাস মাইনাস মানে পরমাণু আর কি, পজিটিভ নেগেটিভ দুটোই আছে। এবার এটা কি করবে, এই নেগেটিভটা এই পজিটিভটাকে এইভাবে টানবে, টানলে এটা আকৃষ্ট হচ্ছে এটার দিকে, এরকম হয় ঘটনাটা। এটা আমি গেলাম একটা বেসিক আইডিয়া এই বিষয়টা সম্পর্কে। আচ্ছা, এবার নেক্সট যেটা বোঝাতে হবে তোমাকে সেটা হচ্ছে আহিত অনাহিত এই বিষয়গুলো কি। যখন এই ধর একটা পদার্থ রয়েছে, হ্যাঁ, আচ্ছা, এই যে আমি একটা সিমুলেশন দিয়ে এই ব্যাপারটাকে বোঝাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড, তাহলে আরো ভালো বুঝতে পারবে। এই দেখো, এই হচ্ছে জেনারেলি থাকে একটা কন্ডাক্টর ম্যাটেরিয়াল। নর্মালি যে পদার্থগুলো এরকম ভাবে মানে ঘষলে ইয়ে হয়ে যায়, সেগুলোতে এরকম ব্যাপার হয় আর কি। এই দেখো মুক্ত ইলেকট্রন গুলো এরকম ভাবে ঘুরছে, এই যে ইলেকট্রন গুলো মোটামুটি ওপর থেকে বোঝো এই বিষয়গুলো, তাহলে দেখবে বইতে যা বলেছে ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন এগুলো হয়তো পুরোটা ক্লিয়ারলি বুঝতে পারবে না, কিন্তু হালকা হালকা করে বুঝলেও তুমি দেখবে অনেকটা বুঝতে পারবে। এই দেখো, এই যে মুক্ত ইলেকট্রন গুলো এইভাবে এইভাবে ঘুরছে, এইভাবে এইভাবে ঘুরছে। আর আরেক ধরনের পদার্থ আছে যেগুলোতে এই যে দেখো একটার থেকে আরেকটাতে এরকম যাচ্ছে না, নিজেদের কক্ষপথে ঘুরছে। তুমি যদি এদের কাছে আনো, এটা যেমন ধরো পজিটিভলি চার্জ একটা ম্যাটেরিয়াল, ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভলি চার্জ ম্যাটেরিয়াল। যখন তুমি এটার কাছে আনবে, দেখো ইলেকট্রন গুলো দেখো সব একদিকে চলে আসলো, কিন্তু এটার ক্ষেত্রে দেখো হালকা একটুখানি জাস্ট মানে এটা একটুখানি এরকম বেঁকে গেল, এই যে ডিম্বাকৃতি হয়ে গেল, এটা একটুখানি আকর্ষণ করছে এদিকে। আবার দূরে নিয়ে যাও, দেখো এগুলো গোল হয়ে গেল। আর এটাকে নিয়ে যাও তুমি, এই ইলেকট্রন গুলো এদিকে চলে আসবে। আবার তুমি যখন নেগেটিভলি চার্জ নেবে, দেখো ইলেকট্রনটা বেশি আছে প্রোটনের থেকে। এবার দেখো, ইলেকট্রন গুলো এইদিকে সরে যাচ্ছে এখান থেকে, এটাও দেখো এবার ইলেকট্রন গুলো এইদিকে সরে গেল হালকা, কক্ষপথ গুলো এবার এই দিক করে সরে গেছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার এইরকম সময় দেখো আলটিমেটলি কিন্তু এখানে মোট চার্জ কিন্তু ফিক্সড, এখানে মোট চার্জ কিন্তু ফিক্সড, কিন্তু তুমি যখনই অন্য একটা পদার্থ আনছো চার্জড ম্যাটেরিয়াল, তখন দেখো একদিকে পজিটিভলি চার্জ হয়ে যাচ্ছে আর একদিকে নেগেটিভলি চার্জ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু দেখো মোট আধানটা কিন্তু একটা পদার্থে সেমই আছে। এবার ধর এরকম পজিশনে যদি আমি এই যে ইলেকট্রন গুলো রয়েছে, তো এটা কি অতিরিক্ত ইলেকট্রন, এটাকে যদি আমি এটার সাথে টাচ করে দিতে পারতাম, এই পদার্থটাকে যদি আমি এই পদার্থটার সাথে টাচ করে দিতাম পারতাম এই পদার্থটার সাথে, তাহলে কি হতো, এখানে এই যে এক্সট্রা ইলেকট্রন গুলো দেখছো, এই ইলেকট্রন গুলো এইগুলোতে চলে যেত। বুঝতে পেরেছো? আবার যদি এটা পজিটিভলি চার্জ হতো, তখন যদি আমি এটাকে এটার সাথে টাচ করাতাম, তখন এর থেকে ইলেকট্রন গুলো এই পদার্থটাতে চলে আসতো, তখন এটার থেকে ইলেকট্রন গুলো এই পদার্থটাতে চলে আসতো। তো আমরা যখন চিরুনি ঘষছি, তখন চিরুনির অবস্থা ধরো একটা নিউট্রাল চিরুনি ছিল আর কি, এটা না, একটা নিউট্রাল চিরুনি ছিল, সেটার থেকে ইলেকট্রন গুলো এরকম চুল থেকে ইলেকট্রন গুলো এদিকে এরকম চলে আসবে,
এই পদার্থটাতে চলে আসলো, ঘটনাটা এরকম ঘটে, তখন এটা নেগেটিভলি চার্জ হয়ে যায়। তখন আমি যখন এটা কাগজের কাছে নিয়ে যাব, কাগজের ধরে এরকম অবস্থা রয়েছে, এই যে পজিটিভ নেগেটিভ ধরে এরকম রয়েছে, মানে এরকম রয়েছে, তখন এই যে কাগজটা এরকম আকৃষ্ট হবে, পজিটিভ পার্টটা, কাগজের পজিটিভ পার্টগুলো আকৃষ্ট হবে, নেগেটিভ পার্টগুলোকে বিকর্ষিত করবে, কিন্তু নিউক্লিয়াসের পার্টগুলোকে আকর্ষণ করবে, সেই জন্য কাগজটা আকৃষ্ট হচ্ছে। তো ব্যাপারটা এরকম হয় আর কি। একটা হালকা করে কিছু একটা ধারণা তোমার মাথায় গেছে, আমি জানি অনেকটাই মাথার উপর দিয়ে গেছে, যাওয়ারই কথা, কিন্তু এটা হালকা করে একটা কিছু গেলেও দেখবে সেটাই অনেক, এবার বুঝতে অনেকটা সুবিধা হবে এবার যেগুলো বোঝাবো। আচ্ছা, এই যে পদার্থটার মধ্যে ইলেকট্রনটা গেল, তখনই হয়ে যায় পদার্থটা আহিত, ঠিক আছে। ধরো এটা পজিটিভলি চার্জ হয়ে গেল, তার মানে কি এটার থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, সেই কারণে এটা পজিটিভলি চার্জ হতে পেরেছে, তখন এটাকে কি বলবো, আহিত। আর যে পদার্থটাতে গেছে নেগেটিভ চার্জ গুলো, সেই সেই পদার্থটা কি নেগেটিভলি চার্জ হয়ে গেছে, সেখানে কি ইলেকট্রনের সংখ্যাটা বেড়ে গেছে, তো সেটা হচ্ছে আহিত। এটা হচ্ছে ধনাত্মক আধানে আহিত, এটা হচ্ছে ঋণাত্মক আধানে আহিত। বুঝতে পেরেছো এই অবধি? এবার তড়িৎ আধানের কিছু ধর্মাবলী আছে। আমার এই যে আহিত হচ্ছে পদার্থগুলো, আহিত হওয়ার সময় দেখো তুমি, ওটা ইলেকট্রনের গুণিতক আকারেই কিন্তু পরিবর্তন হবে আধানটা, মানে এরকম হতে পারবে না কখনো যে 0.8 ইন্টু 10⁻⁻19 কুলম হলো কারোর চার্জ, এটা এক্সিস্টই করবে না কারোর চার্জ এটা, কারণ হয় ইলেকট্রন বেরোলে আধান মানে পজিটিভলি চার্জ হবে, আর যেটাতে যাবে সেটাতে নেগেটিভলি চার্জ হবে, অথবা এর উল্টোটা হবে, মানে ইলেকট্রনের চার্জের এন ইলেকট্রন প্লাস মাইনাস এন ইলেকট্রনের আকারেই কিন্তু এটা চার্জটা হবে আর কি, বুঝতে পেরেছো? না ভগ্নাংশে হবে, মানে যেমন তুমি 50 পয়সা কাউকে দিতে পারবে না, 25 পয়সা কাউকে দিতে পারবে না, হয় 1 টাকা দিতে হবে, নয় 2 টাকা দিতে হবে, সেরকমই ব্যাপারটা এটা, হয় তুমি পুরো একটা ইলেকট্রন নিতে পারবা অথবা দিতে পারবা, তো চার্জও এটার গুণিতক আকারেই হবে, এতগুলো ইলেকট্রন, মানে হয় দুটো ইলেকট্রনের পরিমাণ সমান চার্জ, নয় 4টে, নয় 5টা, নয় 100টা। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো এই অবধি? তো এটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ, এটাকে বলা হয় কোয়ান্টাইজেশন অফ চার্জ। এটা কিন্তু বইতে আছে, ছায়ার বইতে দেওয়া নেই, কিন্তু অন্য একটা টেক্সট বুকে দেখলাম, ক্লাস 10-এর ধনঞ্জয় সরকার বলে একটা বই হয়, ওই বইটাতে আছে, তাই আমি বিষয়টাকে একটু বুঝিয়ে রাখলাম। আচ্ছা, আর এখানে তেমন একটা কিছু নেই, চার্জকে কখনো ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না, এগুলো তো জানোই, ওটা জাস্ট একটা থেকে আরেকটাতে এরকম ট্রান্সফার করা যাবে, তো হয়ে গেল এটা। তো এই গেল চার্জের বিষয়, এই অবধি আর কিছু নেই। এবার দেখবে ছায়ার বই থেকে এইটুকু খুব ছোট্ট করে একটুখানি দেওয়া, ছায়ার বই থেকে এবার তোমার দেখবে বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে যখন তুমি এবার দেখবে বই থেকে, তোমার এবার মানে জিনিসগুলো ওখানে কি লেখা আছে, আধান টাধান গুলো, জিনিসগুলো বুঝতে পারবে। এবার আসা যাক কুলম্বের সূত্র। আচ্ছা, কুলম্বের সূত্র একদমই সহজ, ঠিক আছে। কুলম্বের সূত্রটা হচ্ছে, যখন কুলম্বের সূত্র মানে মেন যেটা দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, কুলম্বের সূত্র কিন্তু সবসময় দুটো স্থির বিন্দু আধানের মধ্যে নেওয়া হয়, দুটো স্থির বিন্দু আধান, যদি আধান দুটো চলমান হয়, গতিশীল হয়, তাহলে কিন্তু কুলম্বের সূত্র খাটবে না, আর যদি এটা বিন্দু আধান না হয় তাহলেও কুলম্বের সূত্র অ্যাপ্লিকেবল হবে না। এগুলো কিন্তু সবই স্থির তড়িতের পার্ট চলছে, এই যে আগের পাতায় যা বুঝলে এগুলো সবই কিন্তু স্থির তড়িতের পার্ট, ঠিক আছে। চলতড়িৎ এর পরে আসবে, চ্যাপ্টারের নাম চলতড়িৎ, কিন্তু স্টার্ট করেছে স্থির তড়িৎ থেকে বোঝানো, কারণ ওখান থেকেই মানে স্টার্ট হয় আর কি চ্যাপ্টারটা বোঝানো। তো কুলম্বের সূত্র হচ্ছে, ধরো এটা হচ্ছে Q1 চার্জ, এটা হচ্ছে Q2 চার্জ, ঠিক আছে, এটা একটা বিন্দু চার্জ, এটা একটা বিন্দু চার্জ, ওকে। আর এদের মধ্যে যদি ডিস্টেন্স আমি r ধরে নিই, তখন কুলম্ব বলেছেন যে না, যদি এই দুটো বিন্দু আধানের মানে এরা যদি বিন্দু আধান হয়,
তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ হবে, আকর্ষণ বল বিকর্ষণ বল কখন কাজ হয়? একটা পজিটিভ আর নেগেটিভের মধ্যে আকর্ষণ বল কাজ হয়, একটা নেগেটিভ আর পজিটিভের মধ্যে আকর্ষণ বল কাজ হয়। নেগেটিভ নেগেটিভের মধ্যে কি বিকর্ষণ হয়, পজিটিভ পজিটিভের মধ্যে বিকর্ষণ হয়। মানে বিষম হলে তখন আকর্ষণ, আর যদি একই রকম হয় তখন বিকর্ষণ। তো এটাই। এবার আকর্ষণ বল হোক, মানে একটা পজিটিভ হোক বা একটা নেগেটিভ হোক, যাই হোক না কেন, আকর্ষণ বা বিকর্ষণ বল যে বলটা কাজ করবে, আমি যদি ওটাকে এফ ধরে নিই, তাহলে ওই বলটা এই চার্জ দুটোর গুণফলের সমানুপাতিক হবে যখন আর কনস্ট্যান্ট। ঠিক আছে, পুরো ভেদের মতন। আর এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে যখন Q1 আর Q2 স্থির। ঠিক আছে, আর আরটা হচ্ছে ধ্রুবক লিখবে। তাহলে এবার এই দুটোকে যদি আমি করি ব্যস্ত ভেদে, তখন কি আসবে? Q1 Q2 বাই আর স্কোয়ার। ব্যস্তভেদ প্রয়োগ করে পাই এরকম, মানে সরি ব্যস্তভেদ কেন বলছি, যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী লিখে এটা এই লাইনটা লিখে দেবে। আর এখানে লিখে দেবে যখন এই Q1 Q2 আর প্রত্যেকেই পরিবর্তনশীল। পরিবর্তনশীল বলতে এখানে Q1 এর মান পরিবর্তনশীল হতে পারে, Q2 এর মান পরিবর্তনশীল হতে পারে, কিন্তু এরা কিন্তু স্থিরই থাকবে। ঠিক আছে, চলমান কিন্তু হবে না আর কি। না, চলমানও হতে পারে এখানে, যাই না, যাই হোক এটা লিখে দেবে আর কি, Q1 Q2 আর। হ্যাঁ, আর যেহেতু পরিবর্তনশীল হচ্ছে, তাহলে ওদের মধ্যে দূরত্ব যেহেতু পরিবর্তনশীল হচ্ছে, তার মানে হ্যাঁ চার্জগুলো গতিশীল হবে, হতেই পারে আর কি, সেই জন্য প্রত্যেকটাই পরিবর্তনশীল বলে দিয়েছে। এবার যখন তুমি এফ ইজ ইকুয়াল টু লিখবে আর কি, তখন এখানে একটা স্মল কে দেবে, স্মল কে দিয়ে Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা কিন্তু কখনোই ক্যাপিটাল কে দেবে না, মনে রাখবে এখানে কিন্তু ক্যাপিটাল কে দেওয়া যায় না, নাম্বার কিন্তু কাটতে পারে কেউ যদি এখানে ভুল করে ক্যাপিটাল কে ইন্টু Q1 Q2 লিখে তারপর যদি কে ইকুয়ালস কনস্ট্যান্ট, ঠিক আছে, স্থির তড়িৎ বল ধ্রুবক বা কুলম ধ্রুবক এসব লিখে, সবই ঠিক আছে, কিন্তু এটা কিন্তু স্মল কে দিতে হবে, বড় কে কিন্তু মিনিং অন্য দাঁড়াবে এখানে ফিজিক্সে। ওকে, স্মল কেই দিতে হবে। তো এখানে কে হচ্ছে স্থির তড়িৎ বল ধ্রুবক বা কুলম ধ্রুবক। ঠিক আছে, বা কুলম ধ্রুবক। আচ্ছা, আমি কখনো কখনো কিছু না কিছু একটু ভুল বলে দিতেই পারি, মানুষ মাত্রই ভুল হয়, আবার সেটা শুধরেও নেব। ঠিক আছে, নো প্রবলেম, উই আর জাস্ট ফ্রেন্ডস। যাই হোক, নেক্সট হচ্ছে সিজিএস পদ্ধতিতে এই কে এর ভ্যালু 1 ধরা হয়। ওকে, সিজিএস পদ্ধতিতে কে এর ভ্যালু 1 ধরা হয়, এর কোনো ইউনিট নেই, ইউনিটলেস। ওকে, কিন্তু এসআই পদ্ধতিতে কে এর ভ্যালু 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স কুলম -2⁻² নেওয়া হয়। তাহলে এখানে কেন একক আসলো, মান আসলো, সিজিএস এ কেন 1 আসলো, ইউনিটলেস হলো, কেন হলো? এর কারণ ক্লাস 10-এ তুমি পাবে না, সেটার জন্য ক্লাস 12-এ পড়তে হবে, সেই জন্য আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না। শুধু এটা মনে রাখবে, সিজিএস এ কে এর ভ্যালু 1 হয়, স্মল কে কিন্তু এটা, হ্যাঁ কে এর ভ্যালু 1 হয়, ইউনিটলেস হয়। আর এসআই তে এই কে এর ভ্যালুটা 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম -2 হয় আর কি, কুলম টু দ্য পাওয়ার -2 হয়। আচ্ছা, এই ইউনিটটা কি করে আসলো তুমি এখান থেকে এমনি বুঝতে পারবে। এফ এর কি একক? নিউটন। আর স্কোয়ারটাকে যদি এদিকে নিয়ে যাও কি হবে? মিটার স্কোয়ার। আর চার্জের একক কি? কুলম। তাহলে কুলম স্কোয়ার ওটাকে নিচে নিয়ে আসবে, তাহলে হয়ে যাবে কুলম -2। তাহলে কে আর ভ্যালুটা এটা। এবার তাহলে আমরা আসা যাক সংজ্ঞাতে। ঠিক আছে, আচ্ছা, সিজিএস পদ্ধতিতে কিন্তু আধানের একক হচ্ছে ইএসইউ, এটা হচ্ছে সিজিএস এ, আর এসআই তে হচ্ছে কুলম। ঠিক আছে, তাহলে এবার এইখান থেকেই আমরা সংজ্ঞা বলতে পারবো, ইএসইউ এর সংজ্ঞা।
সিজিএস পদ্ধতিতে ফোর্সের একক কি? ডাইন। এটার দেখলাম ইএসইউ। আর দূরত্বের একক কি? সেন্টিমিটার। তাহলে আমরা যদি প্রত্যেকটাকে এক এক ধরে নিই তাহলে আমরা বলতে পারবো এবার একক, মানে একক ডাইন ফোর্স যখন অ্যাপ্লাই হবে, যখন চার্জ দুটোর মধ্যে 1 সেন্টিমিটার দূরত্ব থাকবে, তখন যদি আমার এক ডাইন ফোর্স কাজ করে তাহলে চার্জ হবে হচ্ছে 1 ইএসইউ। এক একটা চার্জ হবে তখন 1 ইএসইউ। এইভাবে তুমি এই ইকুয়েশনটাকে দেখেই বলতে পারো। আরেকবার বলছি আমি, যদি দুটো সমজাতীয় আধানের মধ্যে, ঠিক আছে, 1 সেন্টিমিটার দূরত্ব থাকে আর তাদের মধ্যে যদি এক ডাইন ফোর্স কাজ করে, কলম্বীয় বল কাজ করে, যখন তারা শূন্যস্থানে বায়ু মাধ্যমে থাকবে, দেখবে বইতে লেখা আছে, তখন ওই চার্জটা হচ্ছে 1 ইএসইউ ধরা হবে। আর কুলম্বের ক্ষেত্রেও সেম ভাবে তুমি বলে দেবে এই ভ্যালুটাকে ইউজ করে, যখন এর কে এর ভ্যালুটা এখানে বসে দাও, ফোর্সের এখানে ইয়ে করে দাও, তাহলে হয়ে যাবে। দেখো, যখন তুমি 1 মিটার, এখানে কি নিউটন, বলের একক নিউটন আর দূরত্বের একক কি? মিটার। তাহলে 1 মিটার দূরত্বে যখন দুটো সমজাতীয় আধান শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে যখন রাখা হবে, ওইগুলো লিখে দেবে। তখন যদি তাদের মধ্যে 9 × 10⁹ নিউটন বল কাজ করে, বিকর্ষণ করে, যেহেতু সমজাতীয় আধান নিচ্ছে, তাই না? তাহলে কি বিকর্ষণই করবে। যদি বিকর্ষণ হয় সমজাতীয় সমপরিমাণ আধানের ক্ষেত্রে, তাহলে প্রত্যেকটাকে বলা হবে 1 কুলম্ব আধান। দেখবে বইতে সুন্দর করে সংজ্ঞাটা দেওয়া আছে। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, কুলম্বের সূত্র থেকে আরেকটা যেটা আসে সেটা হচ্ছে 1 কুলম্ব সমান কত ইএসইউ। এটা বইতে দেখবে লেখাই আছে 3 × 10⁹ ইএসইউ। কিন্তু এটা কি করে আসলো আমি তোমাকে সেটা বুঝিয়ে দিচ্ছি, যাতে ভুলে গেলে মানটা বের করে নিতে পারো। এই একটাই জাস্ট দেখাবো, বাকিগুলোর ক্ষেত্রে দেখাবো না, কারণ এটা আমার দেখাতে ভাল লাগে সেই জন্য। ফোর্সের ক্ষেত্রে নিউটনের এখানে, দাঁড়াও 1 সেকেন্ড, আমরা ক্লাস 9-এ দেখেছিলাম যে 1 নিউটন সমান 10⁵ ডাইন। ক্লাস 9-এ এটা দেখেছিলাম। এবার এখানে যখন তুমি আনবে এটাকে, তখন নিউটনের জায়গায় কি করবে? ফোর্স এখানে লিখলে 10⁹ নিউটনের জায়গায় এখানে 10⁵ ডাইন বানিয়ে নাও। বানিয়ে এবার আর স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে গেলে 1 মিটার সমান কত? 10 সেন্টিমিটার না? নাকি 100 সেন্টিমিটার, সরি 100 সেন্টিমিটার, তার মানে কি 10² সেন্টিমিটার। এবার আর স্কোয়ার আছে, তো তার মানে কি 10⁴ দিয়ে গুণ হবে, 10⁴ এদিকে নিয়ে গেলে, অ্যান্ড এটার পুরোটার কি হয়ে যাবে না, রুট হয়ে যাবে, যেহেতু এখানে Q1 × Q2 আছে। Q1 × Q2 যেহেতু আছে, দেখো Q1 × Q2 যেহেতু আছে, সেই জন্য এটার পুরোটা রুট হয়ে যাবে। একটা চার্জ যেহেতু আমি বের করবো, যেহেতু এখানে কুলম্ব স্কোয়ার আছে, আমি তো যে বের করবো কুলম্ব, তাই রুট করে দিলাম। কি আসলো? √9 × 9 × 5 = 14 আর 4 = 18। 18। এখানে কিন্তু বাইরে ইএসইউ অলরেডি এসে গেছে, কারণ আমি সবকটাকে সিজিএস এ ট্রান্সফার করে দিয়েছি। তো 18 আছে এখানে। এখান থেকে এটার বর্গমূল কত আসবে? এটার বর্গমূল আসবে 3, এটার বর্গমূল আসবে 9, কারণ এটার স্কোয়ার করলে দেখো 9 × 2 = 18 হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো কি করে আসলো এটা? ক্লিয়ার এই অবধি? 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএস। এবার ওটা মনে রাখবে, এটা অঙ্কের ক্ষেত্রে অনেক কাজে লাগে। এবার আমি দুটো অঙ্ক করিয়ে দিচ্ছি, বইতেও আছে দুটো অঙ্ক, আমি আরো দুটো অঙ্ক করিয়ে দিচ্ছি এক্সট্রা। এখানে এই দুটো অঙ্ক এই টপিক থেকে, এটা আলাদা টপিক, এটা আলাদা টপিক। আচ্ছা, ফার্স্টে যেটা অঙ্ক বলেছে সেটা হচ্ছে বায়ুতে, ঠিকঠাক আসছে তো? সেটা বলেছে বায়ুতে দুটি বিন্দু আধান 2 মিটার ব্যবধানে আছে। ঠিক আছে, খুব ভালো কথা। একটি আধানের মান অপরটির দ্বিগুণ। আধান দুটির পারস্পরিক বিকর্ষণ বল এত নিউটন হলে প্রতিটি আধানের মান কত? তাহলে এই হচ্ছে একটা আধান কিউ,
বায়ুতে আরেকটা আছে 2q। আচ্ছা, দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2 মিটার। আর বল হচ্ছে এটা। দেখো দুটোই কিন্তু এসআইতে দেওয়া আছে, তাহলে মিটেই গেল ঝামেলা অনেকটা আমার। ফোর্স হচ্ছে আমার, আমরা কি জানি, এফ ইকুয়ালস কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে Q1 এর ভ্যালু Q2 এর ভ্যালু 2Q, কে এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹, তাই তো? হ্যাঁ, ইন্টু এখানে এবার Q × 2Q করলে কি আসবে, 2Q স্কোয়ার হয়ে যাবে। Q × 2Q স্কোয়ার বা আর স্কোয়ার, এখানে কি আসবে, 2 × 4। আর ফোর্স কত দিয়ে রেখেছে, 7.2 × 10⁻10। তাহলে এবার কিউ স্কোয়ারটাকে রেখে সব কটাকে ওই দিকে নিয়ে যাব। কিউ স্কোয়ারটাকে রেখে দিলাম 4 × 7.2 × 10⁹, 10 বাই 9 × 10⁹ × 2। তাহলে এবার কাটাকুটি করো, 2 2 4, তারপরে এখান থেকে এটা কাটলে একটা 10 আসবে, এটা এখানে আসবে হচ্ছে 0.8। তাহলে এখানে 1.6 × 10, তার মানে 16। তাহলে আমার কিউ এর ভ্যালু আসলো হচ্ছে 16, রাইট? 16 আসলো কিউ এর ভ্যালু, মানে সরি কিউ স্কোয়ার ভ্যালু 16 আসলো। তাহলে কিউ কি আসবে, +-4। এবার আমার এখানে কোশ্চেনে বলেই দিয়েছিল, দেখো কোশ্চেনে বলেই দিয়েছিল এখানে পারস্পরিক বিকর্ষণ বল কাজ করছে। তার মানে হয় দুটোই প্লাস, মানে দুটোই পজিটিভ হবে, অথবা দুটোই নেগেটিভ হবে। তার মানে কিউ এর ভ্যালু একটা যদি +4 হয় একটা কথা হবে +8, একটা যদি -4 হয় তবে -8। 2 গুণ হয়ে গেল, -4 হলে 4 2 8 -8। এই হচ্ছে কম্বিনেশন, হয় এই দুটো চার্জ হবে অথবা এই দুটো চার্জ হবে। এই হচ্ছে অ্যান্সার। এই একটা অঙ্ক গেল। আরেকটা অঙ্ক হচ্ছে, দুটি বিন্দু আধানকে আর ব্যবধানে রাখলে, দেখো এই অঙ্কটা দেখো কি বলছে। কিভাবে ধরাবো ক্যামেরাতে, কি ঝামেলা। যাই হোক, এভরিথিং ইজ ফাইন, হবে এইভাবে আশা করি। দুটি বিন্দু আধানকে আর ব্যবধানে রাখলে, আমি একটুখানি ভাট বকছি আজকে, কিছু মনে করো না, আমার এমনিতেই মাথা ব্যথা করছে। এইভাবেই পড়াতে হবে আমাকে এখন আপাতত, কারণ তাহলে তোমারও পড়তে একটু ইচ্ছা করবে। হয়তো আমি সামনাসামনি থাকলে আর অনেক ভালোভাবে বকতে পারি, কিন্তু ফোনে অতটা ভালো আসে না আমার, অনেক উল্টোপাল্টা বলে দিই ফোনের মধ্যে। যাই হোক, এই যাই হোকটা আমার এখন মুখে একদম মানে ডায়লগ হয়ে গেছে, সব কথা শেষে যাই হোক যাই হোক যাই হোক যাই হোক। সো যাই হোক, দুটি বিন্দু আধানকে আর ব্যবধানে রাখা হচ্ছে, আর ব্যবধানে রাখছে। আচ্ছা, এগুলোকে আমি কিন্তু লিখে লিখে করাচ্ছি না, তুমি কিন্তু একটু লিখে লিখে করো, হ্যাঁ, নাহলে নাম্বার দেবে না। আর ব্যবধানে রাখলে পারস্পরিক তাড়িতিক বল হচ্ছে এফ। একটাকে ধরে নিলাম Q1, একটা ধরে নিলাম Q2। তো আর ব্যবধানে রাখছে, তার মানে এফ হচ্ছে কি, কে, স্মল কে, Q1 Q2/r²। এবার বলছে ব্যবধান কত হলে, এই আর এর ভ্যালুটা কত হলে বলের মান হবে F/2। তার মানে ওরা চাইছে কত, F/2। F/2 হলে এবার আমি এইভাবে করছি, দেখো এটা তো কেই থাকবে, এটা Q1 Q2 থাকবে, কারণ এগুলোর কোনো চেঞ্জ হবে না, এটা কনস্ট্যান্ট, এগুলো কোনো চেঞ্জ করতে বলেনি। তো আর এর মানটা চেঞ্জ করতে হবে। এখানে 2 ভাগ করেছে মানে কি, আমি এটাকেও পুরোটা 2 দিয়ে ভাগ করে দিতে পারি, 2 দিকেই 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, রাইট? তো এখানে বেসিক্যালি কি আসছে দেখো, Q1 Q2 এটা 2r²। তো এবার আমি এটাকে 2r² আমি লিখতে পারি √2r এর হোল স্কোয়ার। তাহলে দেখো 2 × r² আসবে, রাইট? তো
আমি এবার এইভাবে সাজাচ্ছি, এটাকে Q1 Q2/√2r এর হোল স্কোয়ার। তার মানে আমরা পেলাম কি না, দূরত্বটা হবে যখন √2r, তখন আমার বল হবে F/2। এটা হচ্ছে অ্যান্সার। এবার এটাকে তুমি যদি, মানে এটা আমি মুখোমুখি ভাবে বললাম, তুমি যদি অন্যভাবে করতে চাও তখন তোমাকে এইভাবে করতে হবে। ধরো F/2 ইকুয়ালস, এবার এই উপরের পার্ট গুলো সবই কেটে যাবে, তখন তোমার যেটা আসবে সেটা হচ্ছে r²/x² আসবে। মানে এটাকে যদি তুমি x ধরে নিতে নিচেরটাকে, তখন এই ওপরের এই না, এক সেকেন্ড, এফ টা নিচে, না এটা নিচে থাকবে, এক সেকেন্ড, এইভাবে না, আচ্ছা আমি তোমাকে ওইভাবে করে দেখাচ্ছি, এক সেকেন্ড। এটা হচ্ছে এফ, ওকে, এটার থেকে গেল মানে F/2 একটা নিলাম আমরা, আর একটা নেব হচ্ছে K Q1 Q2/r², K Q1 Q2/x²। এবার দেখো এফ কেটে গেলে এখানে কি আসবে, 2 আসবে, এখানে এটা এটা পুরোটা কেটে যাবে, কি আসবে, x² উপরে চলে যাবে, r² নিচে, হ্যাঁ এটা আসবে। তাহলে আমার x² চলে আসলো 2r², তাহলে x ইকুয়ালস √2r। এভাবে একবারে চলে আসবে আর কি, এইভাবে করলে। এভাবে করতে পারো, আবার আমি এইভাবে যেভাবে দেখালাম এভাবে করতে পারো। এইভাবে খাতায় দেখানো সমস্যা, এইভাবেই দেখালে বেটার হবে খাতাতে। এই প্যাটার্নের অঙ্ক আসে, এরকম কঠিন নাও দিতে পারে, বাট আমি তাও করিয়ে রাখলাম, বাই চান্স চলে আসলে বুঝতে পারছি ব্যাপারটা কি হচ্ছে, একটা আইডিয়া থাকলো অঙ্কটার ব্যাপারে। নেক্সট, কুলম্বের সূত্র থেকে এর থেকে বেশি আর কিছু লাগবে না। এবার একটা নেক্সট টপিক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র বিষয়টা হচ্ছে, ধরো আমি এখানে একটা কোনো আধান রাখলাম, এই আধানের চারপাশে এটা একটা ইলেকট্রিক ফিল্ড এমন তৈরি করবে যে আমি যদি অন্য কোনো একটা আধান আনি এই ফিল্ডের মধ্যে, তখন সেটা একটা বল অনুভব করবে। তো এই যে ক্ষেত্রটা তৈরি হচ্ছে, এটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। এবার ব্যাপারটা হচ্ছে, এটা যদি পজিটিভ আধান হয়, ঠিক আছে, এটা যদি পজিটিভ আধান হয়, তখন আধান মানে তখন ফিল্ড গুলো এরকম যায়, এগুলো হচ্ছে মানে যে তড়িতের যে বলটা কাজ করছে এখানে, ঠিক আছে, সেটা রেখার আকারে দেখাচ্ছি, তাই এটাকে বলা হচ্ছে বলরেখা। আর যদি এটা নেগেটিভ হয় তখন এটা এই দিকে এরকম ভাবে দেখানো হয়। এটা বইতে নেই আমি জানি, তাও আমি হালকা করে জাস্ট দেখিয়ে রাখছি যাতে তোমার সুবিধা হয়। এবার বিষয়টা হচ্ছে, ধরো এটা একটা পজিটিভ আধান, আমি এখানে একটা কোনো পজিটিভ আধান নিয়ে আসবো, ঠিক আছে, দূর থেকে আমি একটা কোনো পজিটিভ আধান নিয়ে যাচ্ছি, তো এটা কি বিকর্ষণ করবে না, এদিকে ঠেলবে না এটাকে, এটা কি কাছে আসতে দেবে না। আবার আমি যদি এটা নেগেটিভ আধান নিয়ে আসতাম তখন কি, এটা কি কাছে আসতো, দেখো, তখন এই লাইনটা এটার দিকে এরকম ভাবে চলে যেত। তো এখানেও এরকমই দেখানো হয়েছে, দেখো, এই যে নেগেটিভটার দিকে যেভাবে যাচ্ছে, নেগেটিভটার দিকে সেইভাবে যাচ্ছে, এটা ফিল্ড লাইনটা, এই যে, ঠিক আছে, তখন এটাকে এই নেগেটিভটাকে কি তখন এটা কাছে টানতো পজিটিভটা, কিন্তু যখন পজিটিভ যাচ্ছে একটা পজিটিভ চার্জ এই ফিল্ডটাতে, তখন এটা কি দূরে পাঠানোর চেষ্টা করবে, ঠিক আছে। এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এই চারপাশে একটা ক্ষেত্র অঞ্চল তৈরি করে রেখেছে, যেখানে এটা গেলে একটা বল অনুভব করছে, এটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। এটাকে আমি একটা সিমুলেশন দিয়ে বোঝাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড, এক সেকেন্ড। ইলেকট্রিক ফিল্ড সিমুলেশন, এক সেকেন্ড, এখানে এটা দিয়ে ভালো বোঝানো যাবে।
এইভাবে নিই। এই দেখো, এই যে হচ্ছে পজিটিভ চার্জ, এই দেখো এই যে যেখানে তুমি নিয়ে যাচ্ছে দেখো এটার থেকে এই যে ফিল্ড লাইনগুলো, এই যে এই এই পুরোটাই হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড তৈরি করে রেখেছে। এই যে তুমি যখনই এবার একটা বস্তুকে নিয়ে গেলে, এই দেখো এই একটা বস্তুকে বের করে, যখনই তুমি এই একটা বস্তু নিয়ে গেলে যত এর কাছে নিয়ে যাবে ততই দেখো বেশি বিকর্ষণ বল কাজ করছে, আর যত দূরে নিয়ে যাবে তত কিনা কম বিকর্ষণ করবে। কিন্তু যত তুমি কাছে নিয়ে যাবে দেখো তত বেশি বিকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে, অনেক বেড়ে গেছে দেখো, অনেক বেড়ে গেছে। আর যত দূরে নিয়ে যাবে তত বিকর্ষণ বলটা কি কমতে থাকছে, দেখো কমতে থাকছে, তত কমতে থাকছে। আবার যদি একটা নেগেটিভ চার্জ নিয়ে যাও, এই যে দেখো নেগেটিভ চার্জ নিয়ে গেলে তখন এই যে এটার দিকেই আসছে, দেখো এই যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এদিকে আসছে, ঠিক আছে, এটার থেকে বেরিয়ে এই যে এদিকে আসছে। বিষয়টা বুঝতে পেরেছো তাহলে কি হচ্ছে? হালকা পাতলা যেটুকু, হালকা একটা কিছু তো মাথায় ঢুকছে, পুরোটা না ঢুকুক কিছু তো মাথায় ঢুকেছে, রাইট? আচ্ছা, সেটুকুই এখন অনেক। এই যে তড়িৎ ক্ষেত্র বুঝলাম, এটার কি দরকার ছিল বোঝার, এবার এটা আর লাগবে তড়িৎ বিভব বোঝার জন্য। এবার আমরা আসবো তড়িৎ বিভব। এই যে আমরা দেখলাম না ফিল্ড লাইন বা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রে ধরো আমি দুটো পয়েন্ট নিলাম, ঠিক আছে, একটা দিলাম এস, বইতে যেভাবে আছে আমি সেভাবে করাচ্ছি, একটা নিলাম এস আর একটা নিলাম আর। এবার অসীম দূরত্ব থেকে যদি কোনো আধানকে, ঠিক আছে, ধরো এই দুটোই ধনাত্মক আধান, ঠিক আছে, সাপোজ মনে করো দুটোই ধনাত্মক আধান। এবার অসীম দূরত্ব থেকে আমি যখন এই বিন্দুটাতে নিয়ে আসবো ধনাত্মক আধানটাকে, আমাকে ধরো ভিআর পরিমাণ কাজ করতে হবে, ভিআর পরিমাণ কাজ করতে হবে। আর যখন অসীম দূরত্ব থেকে আমি এস বিন্দুতে নিয়ে আসবো আধানটাকে, আনার সময় কি আমার এটা বিকর্ষণ করবে। এবার বিকর্ষণ করতে গেলে আমাকে এটা কাছে নিয়ে আসতে গেলে কি একটা কিছু কাজ তো করতে হবে, বল তো দিতে হচ্ছে আমাকে না। তো সেই কাজটা আমি ধরে নিলাম ভিএস, ঠিক আছে। এই যে কাজটা করতে হচ্ছে এটাকেই এই বিন্দুর তড়িৎ বিভব বলে, এটাকেই এই বিন্দুর তড়িৎ বিভব বলে। আর এই যে পার্থক্যটা ভিএস মাইনাস ভি আর, সেটাকেই বলে হচ্ছে বিভব পার্থক্য। এটা কিন্তু একক আধানের ক্ষেত্রে, ঠিক আছে, একক আধানকে যখন এখানে নিয়ে আসছে তখন দেখাচ্ছি। এবার যদি আমি কিউ পরিমাণ আধানকে নিয়ে আসতাম তাহলে আমার একক আধানের ক্ষেত্রে ভিআর পরিমাণ কাজ হচ্ছিল, কিউ পরিমাণ আধানের ক্ষেত্রে কিউ ভিআর পরিমাণ কাজ হতো, কিউ আধানের ক্ষেত্রে কিউ ভিএস পরিমাণ কাজ হতো। তার মানে তখন পার্থক্যটা কি হতো, কিউ ভিএস মাইনাস কিউ ভিআর, এটা এটা হতো আমার কাজ ডব্লু, বা আমার বিভব প্রভেদ যদি আমি ভিএস আর আকারে লিখি ডব্লু বাই কিউ, তাহলে এটা কার্য বাই আধান। দেখো এটাই আসছে আমার বিভব প্রভেদের বিষয়টা, এককটা। তাহলে এটাকে আমি সিজিএস এ বলতে পারি, কার্যের সিজিএস একক কি, আর্গ, আর কিউ হচ্ছে ইএসইউ। এটাও লিখতে পারো, অথবা একটা লিখতে পারো হচ্ছে স্ট্যাট কুলম, স্ট্যাট কুলম, COULOMB বোধহয়, স্ট্যাট কুলম। আর এসআই তে হচ্ছে এটাকে যেভাবে লেখা হয় সেটা হচ্ছে জুল, কার্যের একক জুল এসআই তে, বাই কুলম, এটাকে এইভাবে লেখা হয় ভোল্ট, এসআই তে এটার একক ভোল্ট, ঠিক আছে। হয় এটা ইউনিট দেবে অথবা এটা ইউনিট দেবে, আর এসআই তে এটা ইউনিট আর এটা ইউনিট, জুল বাই কুলম অথবা ভোল্ট। এটা হচ্ছে বিভব পার্থক্য, ঠিক আছে। মানে বেসিক্যালি তুমি অসীম অসীম থেকে এইখানে একটা আধান আনছো, সে আধানটাকে আবার এখানে আনছো, এদের মধ্যে পার্থক্য। মানে আলটিমেটলি তুমি যদি আর থেকে এসে নিয়ে যেতে তাহলে যে পরিমাণ কার্য করতে হতো সেটা হচ্ছে বিভব পার্থক্য। কারণ তুমি এখান থেকে আনতেও যে
পরিমাণ কাজটা করতে হচ্ছে, আবার অসীম থেকে এস বিন্দুতে আনতেও যে পরিমাণ কাজটা করতে হচ্ছে কিউএস, তো আর থেকে এস বিন্দুতেও যেতে ওই দুটোর পার্থক্যটাই মানে পার্থক্যই কাজ করতে হতো আর কি। এটাকেই বিভব প্রভেদ বলে, আর বিভব প্রভেদকে এইভাবে লেখা হয়। আচ্ছা, 1 ESU সমান 300 ভোল্ট, এটা মনে রাখবে। এটা অঙ্ক করার সময় কাজে দিতে পারে বা শর্ট কোশ্চেনেও আসতে পারে। আচ্ছা, আর কিছু আছে এখানে? দাঁড়াও দেখে নি। হ্যাঁ, এটার মাত্রা, তড়িৎ বিভবের মাত্রা হচ্ছে কার্যের মাত্রা কি? কার্যের মাত্রা বাই কিউবের মাত্রা। কার্যের মাত্রা কি আমরা জানি, mL²T⁻², আর কিউবের মাত্রা আমরা জানি, মানে কিউবের মাত্রা আমরা এখন জানবো আর কি, একটু পরে এটার প্রুফটা আছে, এখন জাস্ট এমনি জেনে রাখো, আইটি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এটা চলে আসবে হচ্ছে mL²T⁻, এদিকে চলে যাবে -3, ওপরে চলে গেল আই ইনভার্স, এই হয়ে গেল এটার মাত্রা। এটা হচ্ছে তড়িৎ বিভবের মাত্রা, দিলেই গেল। বিভব পার্থক্যটা কি বুঝতে পেরেছো তুমি মোটামুটি? এবার আরেকটু আসা যাক বিভব পার্থক্যের বিষয়টাতে, যে জিনিসটা কি বলছে। বিভব পার্থক্য হচ্ছে, ধরো এই পদার্থটাতে পজিটিভলি চার্জড আর এখানে নেগেটিভলি চার্জড, এবার এই দুটোকে আমি যোগ করে দিচ্ছি একটা তার দিয়ে, তখন কি দেখা যাবে, এখান থেকে ইলেকট্রনগুলো এদিকে চলে আসবে। কেন বলো তো? কারণ এখানে ইলেকট্রনের সংখ্যাটা বেশি আর এখানে ইলেকট্রনের সংখ্যাটা কম, তো ইলেকট্রন এদিকে চলে আসবে। এর কারণ হচ্ছে এখানে বিভব কম, এখানে বিভব বেশি। আচ্ছা, তুমি একটা জিনিস ভেবে দেখো, ধরো এই পয়েন্টটাতে আমি একটা পজিটিভ চার্জকে নিয়ে আসবো, ঠিক আছে, এই পয়েন্টটাতে একটা পজিটিভ চার্জকে নিয়ে আসবো, আনতে ধরো কম কষ্ট হলো। আর এই পয়েন্টটাতে আমি একটা পজিটিভ চার্জকে নিয়ে আসবো, আনতে ধরো বেশি কষ্ট হলো। তাহলে কোনটা বেশি পজিটিভ? এটা বেশি পজিটিভ। এটা কি কম পজিটিভ? তার মানে কি এটা নেগেটিভ। এখানে আনতে কম কষ্ট হচ্ছে, তার মানে কি এখানে পজিটিভের পরিমাণটা কম। একটা পজিটিভ কণাকে আমি যখন আনছি, তার মানে কি এটা নেগেটিভ। আর এখানে যেহেতু আমার বেশি কষ্ট হচ্ছে, তার মানে কি এটা পজিটিভ। এই অবধি ক্লিয়ার? এবার তার মানে কি এখানে বেশি কষ্ট হচ্ছে মানে কি এখানে উচ্চ বিভব, এখানে কম কষ্ট হচ্ছে মানে কি এটা নিম্ন বিভব। নিম্ন বিভবে আমরা কি দেখছি, নেগেটিভ আসছে, উচ্চ বিভব আমরা কি দেখছি, পজিটিভ আসছে। তাহলে এটা হচ্ছে নিম্ন বিভব আর এটা হচ্ছে উচ্চ বিভব। ঠিক আছে, এইভাবে দেখা হয়, যেদিকে পজিটিভের মানে পরিমাণ বেশি সেদিকে উচ্চ বিভব, যেদিকে নেগেটিভের পরিমাণ বেশি সেদিকে নিম্ন বিভব। এবার যখন আমরা এই দুটোকে কানেক্ট করে দেবো, তখন কি হবে, এই পজিটিভ দিকে ইলেকট্রনগুলো চলে আসবে, তো এটা নিউট্রাল হয়ে যাবে, আর এটার থেকে যেহেতু ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, এটাও নিউট্রাল হয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এরকমই হয় আর কি। এই অবধি বুঝতে পেরেছো? এই বিভব পার্থক্যটা ব্যাটারির ওখানে বুঝতে কাজে লাগবে, এরপরে যেটা আসবে তড়িৎচালক বলের এখানে। আচ্ছা, এই অবধি বুঝতে পেরেছো? এবার হচ্ছে তড়িৎচালক বল। তড়িৎচালক বল, তড়িৎচালক বল বোঝার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে তড়িৎ উৎস। তড়িৎ উৎস হিসেবে আমরা সাধারণত কি ইউজ করি, ব্যাটারি, সেল, ওটাকে সেল বলে, ঠিক আছে, ইলেকট্রিক সেল, যেগুলোকে আমরা ব্যাটারি হিসেবে ইউজ করি। ওগুলোর মধ্যে কি হয়, এক ধরনের কেমিক্যাল রিয়াকশন হয়। কিরকম কেমিক্যাল রিয়াকশন সেগুলো আমরা পড়বো না, বাট মানে জেনে রাখো ওগুলোকে ইলেকট্রিক সেল বলে। ওগুলোর মধ্যে এক ধরনের কেমিক্যাল রিয়াকশন হয়, ওগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি সেল আর একটা হচ্ছে সেকেন্ডারি সেল। প্রাইমারি সেলের ক্ষেত্রে কি হয়, প্রাইমারি সেলের ক্ষেত্রে কোনো বাহ্যিক উৎসের সাহায্য ছাড়াই, ঠিক আছে, কোনো বাহ্যিক তড়িৎ উৎসের সাহায্য ছাড়াই শুধুমাত্র রাসায়নিক শক্তিতে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। এই এক্সাম্পল হচ্ছে ভোল্টীয় কোষ,
আর হচ্ছে ভ্যানিয়েল কোষ। ঠিক আছে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। এটা হচ্ছে ভোল্টীয় কোষ, উদাহরণগুলো লিখে দিচ্ছি। ভোল্টীয় কোষ, এটা হচ্ছে ভ্যানিয়েল কোষ, এক্সাম্পল হিসেবে আসতে পারে ভ্যানিয়েল কোষ শর্ট কোশ্চেনে। আর সেকেন্ডারি সেল যেটা, সেটা হচ্ছে বাহ্যিক উৎসের সাহায্য নিয়ে কোষের ভেতরে রাসায়নিক শক্তি সঞ্চয় করে সেটাকে তারপর তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। এটার এক্সাম্পল হচ্ছে লেড অ্যাসিড সঞ্চয়ক সেল। ঠিক আছে, লেড অ্যাসিড সঞ্চয়ক সেল বা কোষ। ঠিক আছে, এবার তড়িৎ সেল, ইলেকট্রিক সেল ব্যাপারটা কি? এটাকে দেখবে ব্যাটারির এইভাবে দেখানো হয়, একটা দিকে এইভাবে পজিটিভ করে, একটা দিকে এইভাবে নেগেটিভ করে। যেটাকে বড় দাগ দিয়ে দেখানো হয় সেটাকে পজিটিভ দাগ দিয়ে দেখানো হয়, যেটা ছোট দাগ সেদিকে নেগেটিভ। আর এটা পুরোটা একটা বর্তনী। আর এখানে ধরো একটা বাল্ব লাগিয়ে দিলাম, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু ব্যাটারির ভেতরের জিনিস, এটা কিন্তু আমরা জাস্ট উপর থেকে মানে দেখছি আর কি, মানে ভেতর থেকে দেখছি বলে এরকম লাগছে, এটা কিন্তু এরকম দেখা যায় না, এটা কিন্তু ব্যাটারি অ্যাকচুয়ালি। এটা পুরোটাই ব্যাটারির ভেতরে, ব্যাটারির একটা মাথায় এই তারটা লাগানো, একটা মাথায় এই তারটা লাগানো, এটা পুরোটা একটা বর্তনী কমপ্লিট করছে। এবার কি দেখবে তুমি, আমরা এক্ষুনি কি দেখলাম, তড়িৎ বিভব এইদিকে প্লাস মানে কি, এদিকে উচ্চ বিভব, এদিকে নেগেটিভ মানে কি, এদিকে নিম্ন বিভব। তাহলে কি হওয়ার কথা, ইলেকট্রন এখান থেকে এই বরাবর এদিকে যাবে। ঠিক আছে, এদিকে কি ইলেকট্রনের সংখ্যা বেশি, এদিকে ইলেকট্রনের সংখ্যা কম, তাহলে কি তার দিয়ে কি ইলেকট্রন এদিকে প্রভাবিত হবে। এবার ইলেকট্রন যেদিকে প্রভাবিত হয় তড়িৎ প্রবাহ তার অপোজিটে হয়। ঠিক আছে, ইলেকট্রন যেদিকে প্রভাবিত হয় তড়িৎ প্রবাহ তার অপোজিটে হয়, এটা কিন্তু মনে রাখবে। সেই জন্য বইতে দেখবে একটা কথা দেওয়া আছে যে ধনাত্মক আধান পরিবাহিত হয় এই পজিটিভ থেকে নেগেটিভ দ্বারে, কিন্তু ওটা কিন্তু কোনোদিনই হয় না, ইলেকট্রনটাই পাস করে তার দিয়ে। কিন্তু বইতে দেখবে ক্লাস 10-এর বইতে এটাই লেখা আছে, এটা লিখলেই নাম্বার পাবে, পজিটিভ দ্বার থেকে নেগেটিভ দ্বারে তড়িৎ প্রবাহ হচ্ছে ধনাত্মক, কারণ ধনাত্মক কণা পরিবাহিত হয় পজিটিভ থেকে নেগেটিভ দ্বারে, কিন্তু সেটা কিন্তু হয় না, অ্যাকচুয়ালি ইলেকট্রনটাই উল্টো দিকে আসে নেগেটিভ থেকে পজিটিভে। কারণ পজিটিভ কি করে যাবে, ওটা তো প্রোটনের মানে প্রোটন গুলো নিউক্লিয়াসের ভেতরে থাকে, তাই না, ওটা তো মুভ করতে পারবে না, মুভ করে হচ্ছে ইলেকট্রন গুলো, ফ্রি ইলেকট্রনস গুলো। ঠিক আছে, তো এইভাবে একটা বর্তনী কমপ্লিট করে। এবার এই যে ধনাত্মক কণাগুলো, বইয়ের ভাষায় আর কি, ধনাত্মক কণাগুলো এইখান থেকে এইখানে আসছে, আসার পরে এইখানে এসে তো থেমে গেলে হবে না, না, বিভব প্রভেদ যদি কন্টিনিউ না রাখতে পারে তাহলে তো ইলেকট্রিক চলাচলটা বন্ধ হয়ে যাবে, এখান থেকে ভেতর থেকেও তো তাহলে আবার আমাকে এদিকে পাঠাতে হবে। তো এই এই যে তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স যে জিনিসটা, সেটা হচ্ছে এই ঋণাত্মক দ্বার থেকে পজিটিভ দ্বারে আবার এই যে এই পজিটিভ কণাগুলোকে পাঠায় আর কি ব্যাটারির ভেতরে। পাঠাতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, যে বলটা কাজ করে। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো, তড়িৎ উৎসের মধ্যে দিয়ে এই যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক পরিমাণ যদি তুমি ধনাত্মক আধান পাঠাও, এই যে এখান দিয়ে পাস হচ্ছে ধনাত্মক আধান বললাম, এই ধনাত্মক আধান যদি তুমি পাঠাও তাহলে যে মানে সম্পাদিত কার্যের পরিমাণটা আর কি, সেই কার্যের পরিমাণটাকে ওই তড়িৎ উৎসের এই তড়িৎ উৎসের তোড়চালক বল বলে বা ইএমএফ বলে। ঠিক আছে, তাহলে তোড়চালক বল আমরা কি পেলাম না, স্থানান্তরিত তড়িৎ আধান, ধরো এক্স পরিমাণ আধান তড়িৎ আধান স্থানান্তরিত হয়েছে, তাহলে স্থানান্তরিত তড়িৎ আধান এই পরিমাণ স্থানান্তরিত হওয়ার জন্য ধরো সম্পাদিত একটা কৃতকার্য হয়েছে, সম্পাদিত কার্যের পরিমাণ। ঠিক আছে, তাহলে একক পরিমাণ তড়িৎ আধান যদি আমাকে স্থানান্তর করতে হয় তখন কি হবে, সম্পাদিত কার্যের পরিমাণ সরি এটাই তো আসছে না, সম্পাদিত কার্যের পরিমাণ
বাই হবে হচ্ছে স্থানান্তরিত তড়িৎ দাধান। রাইট, এটা আসবে। এবার এই যে সম্পাদিত কার্যের পরিমাণ, এটা দেখো তড়িৎ শক্তির পরিমাণ, ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ শক্তির পরিমাণ। যে পরিমাণ কাজ হচ্ছে সেটা কি হবে না, তড়িৎ শক্তির পরিমাণ। আর এটা তো স্থানান্তরিত তড়িৎ দাধান। এটারও তাহলে দেখো এখানে W/Q আসছে, কারণ এটা হচ্ছে কার্য W আর এটা হচ্ছে তড়িদাধান Q। তাহলে এটারও আমরা দেখছি একক হবে হচ্ছে CGS এ একদম পুরো সেম, আর SI তে পুরো সেম। এটা তো আমরা যে একক দেখেছি আর্ক/ESU স্ট্যাট কুলম, আর এটার ক্ষেত্রে এই যে জুল/কুলম আর ভোল্ট, এটার ক্ষেত্রেও পুরো সেম ইউনিট তড়িৎচালক বলের ক্ষেত্রে। আর তড়িৎচালক বল বিষয়টা কি হচ্ছে না, এই যে ব্যাটারির ভেতরে, এটা কিন্তু ব্যাটারির ভেতরে, ঠিক আছে, ব্যাটারির ভেতরে এই যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যখন তুমি পাঠাচ্ছ একটা একক পরিমাণ ধনাত্মক আধান, পাঠাতে যে পরিমাণ কার্য সম্পাদিত হচ্ছে, যে পরিমাণ তোমাকে মানে কার্য করতে হচ্ছে, সেটাকে বলা হচ্ছে তড়িৎচালক বল। এই তড়িৎচালক বল কিন্তু দেখো এমনি বলের থেকে আলাদা, ঠিক আছে। এমনি বল কি হয় না, এমনি বল যেটা আমরা বল বলতে যেটা বুঝি সেটা হচ্ছে বল ইকুয়ালস কার্য বাই সরণ। কেননা কার্য ইকুয়ালস বল ইন্টু সরণ, আমরা আগের বছর পড়েছিলাম কার্য ইকুয়ালস বল ইন্টু সরণ, তাহলে বল ইকুয়ালস কার্য বাই সরণ। এখানে কার্য আর তড়িৎ শক্তির পরিমাণ বা এই যে সম্পাদিত কার্য, এই দুটো সেম হলো, সরণ আর স্থানান্তরিত তড়িদাধান দুটো রাশি কিন্তু আলাদা। সেই জন্য তড়িৎচালক বল আর বল এই দুটো বিষয়ও আলাদা, ঠিক আছে। মোটামুটি হালকার উপর দিয়ে আশা করি তুমি এই অবধি অন্তত বুঝতে পেরেছো। আচ্ছা, এই অবধি আর কিছু নেই তেমন আমার বোঝানোর। আচ্ছা, এবার এই যে সেলগুলো দেখছো আর কি, ইলেকট্রিক সেল, এগুলো বিভিন্ন রকম ভাবে কাজ করে। মানে সোলার প্যানেলেও কাজ করতে পারে, রাসায়নিক ইয়েতেও কাজ করতে পারে, আবার তাপ ইউজ করে তাপ শক্তিকে কাজে লাগিয়েও ইউজ হতে পারে তড়িৎচালক বল ব্যাটারির মাধ্যমে, মানে ব্যাটারিতে আর কি, বিভিন্ন রকম ভাবে হতে পারে। তো এই গেল তড়িৎচালক বলের মধ্যে। এখানে বইতে আর কি কিছু দেওয়া আছে এর থেকে বেশি? দেখছি দাঁড়াও, না আর কিছু নেই। এবার তড়িৎ প্রবাহ মাত্রা আছে। আচ্ছা, আমি ওই জিনিসটা একটা সিমুলেশন তোমাকে দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। আর একটা জিনিসের একটুখানি সিমুলেশন তোমাকে দেখাই, না দেখলে আমার পোষাবে না। সেটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্সের। আসে না কেন, দূর, দাঁড়াও এক সেকেন্ড, নেটটা আসলো না, এসে না, এটা তো না। দাঁড়াও এক সেকেন্ড, দেখি পাই কিনা, এটা চাইছি। ধুর, দাঁড়াও, কি দিয়ে সার্চ করলে আসবে এটা? ইলেকট্রিক ফিল্ড, না ইলেকট্রিক ফিল্ড কেন, কি দিয়ে সার্চ করে আসবে, কি দিয়ে সার্চ করে আসবে? সে ইলেকট্রিক কারেন্ট দিয়ে সার্চ করে, ইলেকট্রিক কারেন্ট, দেখি আসে কিনা। এইটা এটা চাইছিলাম, এই দেখো।
দাঁড়াও, দেখো, যখন তুমি এই যে একটা ইয়েকে নিয়ে আসলে কন্ডাক্টর, এই যে দেখো, এই যে যেই তুমি এই যে বর্তনীটাকে যেই তুমি কমপ্লিট করলে, তখন এই যে আলোটা জ্বলে উঠলো। এই যে দেখো, এই যে ইলেকট্রন, এই যে এগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন, ঠিক আছে? এই যে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। এই যে দেখো, এখান থেকে এই যে ইলেকট্রন গুলো দেখো এই দিক বরাবর যাচ্ছে, ঘুরতে ঘুরতে, যে এগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রনস। ফ্রি ইলেকট্রনস গুলো এই যে মুভ করতে করতে এই দিক বরাবর যাচ্ছে, আর এইভাবে গিয়ে আবার এই দেখো এই দিক বরাবর ফিরছে, এই যে। আর ভেতরেও ঠিক সেম কাজ হবে ইলেকট্রন, কিন্তু আমরা বইয়ের ভাষায় যখন বলবো তখন বলবো কিনা পজিটিভ আধান যাচ্ছে এদিক থেকে, কারণ ইলেকট্রন যেদিকে পাস করে তার উল্টো দিকে তড়িৎ প্রবাহ হয়। তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে সেদিকেই আমরা বলবো কিনা পজিটিভ আধান যাচ্ছে আর কি। সেই জন্য আমরা নেগেটিভ থেকে পজিটিভের দিকে পজিটিভ আধান যাচ্ছে এরকম বলবো, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে এরকম, ঠিক আছে? ঘটনাটা ঘটে এরকম। এই জায়গাটা বুঝতে পেরেছো? নেক্সট, এবার লাস্ট একটা টপিক আছে, ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট বিষয়টা এই যে ঠিক এখানে যেটা তুমি দেখলে এক্ষুনি,